দর্শক, বন্যার ক্ষতি ও এর প্রভাব নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন কৃষিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সদরুল আমিন। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। জি স্যার, আমরা প্রতিবেদনও যেমনটা দেখছিলাম যে বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষত চিহ্নগুলো আরো বেশি স্পষ্ট হচ্ছে। 43,000 কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার কাছ থেকে জানতে চাই, এই বন্যায় মোটামুটি মোটা দাগে কৃষকরা আসলে কোন ধরনের বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে? আমাদের এই যে দক্ষিণ পূর্বাঞ্চল সহ দক্ষিণাঞ্চলে বর্তমানে যে বন্যাটা এবং যে সময় হয়েছে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ধানের চারা এবং সবজি বাগান এবং এই সাময়িকভাবে যেগুলি স্বল্পমেয়াদী ফলের বাগান, এবং চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সবজিটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ধানের চারা যারা লাগায়, এখন যদি বীজ লাগানো হয়ে থাকে তাহলে বীজের খুব ঘাটতি দেখা দিবে। আর একটা হবে এখন যেটা, যে সার যা দেওয়া হয়েছিল, সার তো বেশিরভাগ ওয়াশ আউট হয়ে গেছে, মাছ তো চলেই গেছে, জমির সারটাও ওয়াশ আউট হয়ে গেছে। ইতিমধ্যে এখনই দ্বিতীয়বার সার দিতে হবে, চারা লাগানো লাগবে, এবং চারা লাগানোর আগে যে সবজির জমিগুলিতে একটু গভীরভাবে ড্রেন করে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আমাদের হাতে সময় খুব কম, তবুও যদি আরো 10-15 দিন দেরি হয়ে যায় তাহলে আমাদেরকে কিন্তু ভ্যারাইটি সিলেকশন করতে হবে, যেটা লেট রূপা আমন যেটা, সেটা লাগানো লাগবে। আর ইমিডিয়েট চারার ব্যবস্থা একটু উঁচু জমিতে এক্ষুনি চারার ব্যবস্থা করতে হবে। এবং সরকার যেটা করতেছে, কৃষি বিভাগের সাথে আলাপ করিয়া এই যে ফার্মার্স কার্ডে যে ইনপুট দেওয়া আছে সেটা অবশ্যই রিপিট করতে হবে, কারণ অনেকের ইনপুট নিয়ে জমিতে ফেলানোর পরে এটা শেষ হয়ে গেছে। এই যে ফার্মার্স কার্ডে যে সুযোগ সুবিধাগুলি আছে, এগুলি কোনো কোনো স্থানে বাড়াই দেওয়া লাগবে। এবং সবজিতে এখন এই পানিটা দেওয়ার সাথে সাথে রোগ পোকা দেখা দিবে খুব, সেই জন্য একটা বালাইনাশক স্প্রে করতে হবে, সেই ব্যাপারেও তাদেরকে পরামর্শ দিতে হবে। আর কৃষির রিপোর্টিংটা একদম সরেজমিন পর্যায়ে থেকে রিপোর্টিংটা করতে হবে, যাতে এক্স্যাক্টলি যারা নীতি নির্ধারক আছে তারা সিদ্ধান্ত নিতে পারে। তবে ইতিমধ্যে অনেক হয়ে গেছে জানাজানি। আমাদের এখন এই মুহূর্তে ধানের চারা তৈরি করা, দ্বিতীয়বার ধানের চারা লাগানো, সবজির জমিটা পরিচর্যা করা, সবজিতে সার দেওয়া, বালাইনাশক দেওয়া এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, এগুলি হলো এখন মেইন। এখন কৃষককে অবশ্যই জমিতে থাকতে হবে। সরকারি অফিসার যারা আছে, কৃষি অফিসার, তারা যাতে খুব বেশি প্রয়োজন না হলে ছুটিতে না যায়, সেই জন্য সেটা খেয়াল রাখতে হবে। এমনকি শুধু কৃষি অফিস না, এবং গবেষণা যারা আছে লোকালি, বিশেষ করে কুমিল্লায় আমাদের কৃষির 8-10টা অফিস আছে, যেখানে কৃষি অফিসার আছে। তাদের সবাইকে কৃষকের স্বার্থে এখন সবাইকে মাঠে কাজ করার সুযোগ করে দিতে হবে। স্যার, একটু যুক্ত করতে চাই। আপনি বলছিলেন যে আমাদের হাতে সময় একদমই কম, এবং এখন এই সময়ের মধ্যে যদি রিকভার করা না যায় তাহলে কৃষি খাতে কি প্রভাব পড়তে পারে? না, আমি সময় বললাম কম এই জন্যে যে আমাদেরকে এই মুহূর্তে কারণ এই যে রূপা আমন লাগানো, এবং এই যে সামার ভেজিটেবল যেটা যেটা আমরা ওয়ার্ল্ডে 5 নম্বর হয়ে গেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য বলছি যে এটা দেরি হইলে আর এটা করা যাবে না। আর যদি এগুলি করা না যায় তাহলে ধরে নেন যে এই যে ইন্টেন্সিভ এরিয়া, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের কিছু এরিয়া আছে, এটা ইন্টেন্সিভ ভেজিটেবল এরিয়া, যেখান থেকে বলতে পারেন প্রায় সারা দেশের অর্ধেক সবজি এখান থেকে সরবরাহ করা হয়। সুতরাং বুঝতেই পারতেছেন কত বড় ক্ষতি হবে এটা। সুতরাং এখন আমাদের হাতেও সময় নাই, অন্য কোনো চিন্তা করার সময় নাই। আমাদেরকে এখন এই সার, বীজ এবং মানুষ, যন্ত্রপাতি নিয়ে আমাদেরকে মাঠে নেমে যাওয়া। তাছাড়া এখন পাটেরও দাগ দিতে হবে, পাটেরও দাগ দিতে হবে। সুতরাং আমাদেরকে এখন এই প্রাকৃতিক কাজ, এরকম সমস্যা আসবেই। সেই সমস্যা আমাদেরকে সবাই মিলে এইভাবে সমাধান করতে হবে। একদম। আমরা করণীয় কি সে বিষয়ে কথা বলবো, তার আগে একটা কথা বলতে চাই। যখনই এরকম প্রাকৃতিক দুর্যোগ আসে তখন এটি প্রকৃতির ইচ্ছা, এইরকম একটি বিষয়ের উপর দিয়ে চাপিয়ে দেওয়া হয়। মনুষ্য সৃষ্টি কিছু বিষয় তো আছে যে কারণে এইরকম প্রাকৃতিক দুর্যোগগুলো আরো বেশি আকারে প্রত্যেক বছর আসছে, সে বিষয়ে কিছু বলতে চান? যে এটা একদম ঠিক। কারণ হলো এইবারের বন্যার যে কারণটা,
সেটা আমরা রাগ ডাক করা দরকার নাই, রাগ ডাক করার দরকার নাই। আমাদের যে ভুল পরিকল্পনা রাস্তাঘাটের এবং ব্রিজ করা, নানা রকম পরিকল্পনা পৌরসভার, সবটা ফ্লাডের জন্য দায়ী। আমাদের নিজস্ব ভুল পরিকল্পনা অনেকটা দায়ী এই কাজের জন্যে। আর একটা হলো, এর আগে আমাদের একটা বর্তমানে যে সমস্যা হচ্ছে, এই যে বন্যা হওয়ার পরে যে কৃষককে যে দক্ষতার সাথে কাজকর্ম করবে, আমাদের অভিজ্ঞ কৃষক কমে গেছে। এবং আমাদেরকে অবশ্যই কৃষককে ইন্টেন্সিভভাবে ট্রেনিং দিতে হবে, যাতে এই ত্রাণ দুর্যোগ নিয়ে তারা যেভাবে কাজ করবে এটা। আর সামনে যেটা ক্ষতি হবে সেটা হলো প্রোডাকশন কমে যাওয়ার পরে দাম বাড়বে, আমদানি বেড়ে যাবে, এইগুলি হবে। এবং এটা হবে কৃষির জন্য খুবই। আর চলতি বছরে আমার মনে হয় ওই রকম বাফার বাজেটও কৃষিতে নাই যে কৃষককে রক্ষা করা যাবে। একমাত্র কৃষক কার্ডের অনুদান যেটা আছে, এছাড়া কৃষির হাতে তেমন কিছু নাই, কিছু নাই। কিন্তু আমাদেরকে আমাদের নিজস্ব যে জাত ভ্যারাইটি ছিল সেগুলিও নাই। আমাদেরকে হাইব্রিডের উপরে নির্ভর করতে হবে। এক কথায় আমাদেরকে এখন নিজেদেরকে মাঠে নামতে হবে, মাঠে কাজ করতে হবে, যা আছে তাই নিয়ে নামতে হবে। কে দিবে কে না দিবে চিন্তা করার আর সময় নাই এখন। কারণ এটা হলো জুলাই মাস হলো কৃষির জন্য একটা সাংঘাতিক ক্রিটিক্যাল সময়। এটা আউশ ধান কাটা, ধানের চারা তৈরি করা, চারা রোপণ করা, তারপরে আবার অন্যায় শাকসবজি, শাকসবজির চারা রোপণ করা, তোলা, মাচায় দেওয়া, যত্ন করা, তারপরে রোগ পোকা সবগুলো সমন্বয়ে বলা যায় যে এই জুলাই আগস্ট মাস, এই মাসগুলি হলো এখন ইন্টেন্সিভ কৃষিকাজের মাস। এবং এর মধ্যে যে বন্যাটা হলো, এটা এমন হইতো যদি এটা হইতো আরো দক্ষিণ দিকে, যে এই শুধু ধান হইতো, তাহলে অনেক সময় ধানের উপরে এতটা ক্ষতি হইতো না। কিন্তু এখন যেটা আছে, আমরা তো সব হাইব্রিড এবং উচ্চ ফলনশীল ধান লাগাই। আমাদের আগের লম্বা জাতের ধান তো আর নাই। এখন সব খাটো জাতের, আধুনিক জাতের ধান। এই ধানগুলির পরিচর্যা আলাদা, সেটা কৃষি বিভাগের যারা কর্মকর্তা আছে তারা রেগুলার ট্রেনিং নেয়, রেগুলার তারা জানে। কিন্তু এখন কাজটা হচ্ছে সবাইকে মাঠে নেমে যাওয়া। আলাপ তো আছেই, আলাপ সহ সবাইকে মাঠে নেমে যাওয়া এবং মাঠে নেমে গিয়ে কৃষককে সাথে নিয়ে কাজ করা এবং তাদের সাপোর্ট মেটেরিয়াল যেগুলি আছে, ইনপুট, সেগুলি দেওয়া। এখানে কোনো কার্পণ্য করা চলবে না। জি, ভবিষ্যতে এমন সংকট, এমন কিছু যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু কিছু কিছু বিষয় যেমন বলা হয় যে হাওরের মাঝখানের রাস্তা কিংবা কক্সবাজারের ট্রেনের যে লাইন, সবকিছু মিলে এগুলোকেও একটু বড় অংশে দায়ী করা হয়। ভবিষ্যতে এমন সব সংকট এড়াতে এই ধরনের পরিকল্পনা থেকে সরকার কি শিক্ষা নিতে পারে বা কি উদ্যোগ নিতে পারে? যে আমি তো সেটাই বললাম যে আমাদের নিজেদের পরিকল্পনা তাই আছে। এই জন্য এই যে মিঠামইনের দিকে ওখানে হাওরে অনেক কিছু বাঁধ টাত দেওয়া হয়েছে। তারপরে যেটা চট্টগ্রাম থেকে যে রেল লাইনটা গেছে কক্সবাজার, এই কক্সবাজার, এগুলির ফিজিবিলিটি স্টাডি, অন্যান্য এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স, এগুলি এত দুর্বলভাবে নেওয়া হয়েছে যেগুলি আমাদের গলার কাটা হবে। এখন তো আমি তো চিটাগাং ছিলাম বহুদিন, সেখানে চন্দনাইশে এইবার যে ফ্ল্যাটটা দেখলাম, এরকম ফ্ল্যাট তো অতীতে কোনোদিন হয় নাই। চন্দনাইশ, তারপরে বাঁশখালী যে ইয়েগুলি হয়েছে, এমনকি হাটাদারি তো ফ্লাড হয়ে গেছে, কুমিল্লা তো আছেই। এগুলি ফ্লাড হয়ে গেছে, এগুলি বেশিরভাগই পানি আটকায় গেছে। এগুলি করা যাবে না। এবং এই সমস্ত ত্রাণের সাথে আগে কৃষি মন্ত্রণালয় সরাসরি জড়িত ছিল। এখন আর এই যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা অন্যান্য কৃষি বিভাগকে এরা অনেকটা আইসোলেট করে ফেলছে কৃষি মন্ত্রণালয়কে। এই জন্যে কৃষির স্বার্থটা ওই সমস্ত ক্ষেত্রে খুব বেশি একটা দেখা হয় না। এমনকি আমি বলবো যে আপনাদের যারা ওই রিপোর্ট করেন, সাংবাদিক আছেন, তারা এমনভাবে সাহিত্য দিয়া রিপোর্ট করেন, ফ্লাডের রিপোর্ট করেন সাহিত্য দিয়ে। এটা হয় না। ফ্লাডের রিপোর্ট কৃষির জন্য হইলে কৃষির কারিগরি তথ্যগুলি উল্লেখ করে রিপোর্টিং করতে হবে, তাহলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। যে কোনো তথ্য থাকে না, বলা হয় যে 50 বছরের রেকর্ড হয়ে গেল, কিন্তু কত বৃষ্টিপাত হইলো পরিমাণটা পর্যন্ত বলা হয় না। কয়টা স্টেশন আছে যেখানে বৃষ্টিপাত মাপা হবে, আর কয়টা এই যে বাফার স্টক থাকে, বীজের অনেক শ্রেণী আছে, বীজের বাফার স্টক প্রত্যেক জেলায় থাকার কথা। এই সমস্ত ব্যাপারে কোনো রকম রিপোর্টিং হয় না, এগুলি আনতে হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভবিষ্যতের জন্য
যে ভবিষ্যতের জন্য আমাদেরকে আর সার সংক্ষেপে কাজ করার কোনো সুযোগ নাই। কৃষি কাজ করতে হইলে প্রকৃতিকে সাথে নিয়ে কাজ করতে হবে একদম। এবং যা প্রকৃতির সাথে যুদ্ধ করিয়া আমাদেরকে কৃষি কাজটা করতে হবে। জি। কিন্তু তার জন্য যে ইনপুট যেটা লাগবে এটা সরকারকে অবশ্যই আমরা একদমই শেষের সরবরাহ দিকে করতে চলে হবে। এসেছি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।